মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফর ক্লাস 6 ইংলিশ। বন্ধুরা, তোমরা সেপ্টেম্বর মাসে স্কুল থেকে এই অ্যাক্টিভিটি টাস্কটা পাবে। তো তোমরা এখন থেকে দেখে নাও, বা তোমরা যদি অলরেডি পেয়ে গেছো স্কুল থেকে, তাহলে সুন্দর করে তোমরা খাতাতে অ্যান্সারগুলো নোট ডাউন করে নাও এবং তোমাদের অ্যান্সার পেপার রেডি করে নাও। আর যদি তোমরা চ্যানেলে নতুন এসে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এর পরবর্তী মডেল অ্যাক্টিভিটি টাস্কের অ্যান্সারগুলো পাওয়ার জন্য। বলছে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। বলছে এই নিচের এই প্যাসেজটাকে পড়তে বলছে এবং নিচের যে কোয়েশ্চেনগুলো করা হয়েছে সেগুলোর অ্যান্সার দিতে বলেছে। আগে বলেছে এই প্যাসেজটা পড়ে নিতে। ওকে, তো আমরা প্রথমে এই প্যাসেজটা পড়ে নেব। বলছে 1001 Nights, আচ্ছা এটা একটা বইয়ের নাম, is a collection of the Middle Eastern folk tales। বলছে এটা একটা সংগ্রহীত বই যেটা মধ্যে রয়েছে মিডল অর্থাৎ মধ্য প্রাচ্যের লোককাহিনী, অর্থাৎ মধ্য প্রাচ্যের লোককাহিনী নিয়ে গঠিত সংগ্রহীত বইটি হলো 1001 Nights। তারপরে বলছে কম্পাইল্ড মিনস কম্পোস্ট, যেটাকে কম্পোস্ট করা হয়েছিল ইন অ্যারাবিক, অর্থাৎ আরবিক ভাষাতে এটা কম্পোস্ট করা হয়েছিল ডিউরিং দ্য ইসলামিক গোল্ডেন এজ। বলছে ইসলামিক স্বর্ণযুগে এই 1001 Nights এই যে সংকলনটি, এই যে সংগৃহীত বইটি, এটাকে আরবিক ভাষাতে লেখা হয়েছিল। ওকে, আচ্ছা ইট ইজ অফটেন নোন ইন ইংলিশ, এটাকে ইংরেজিতে প্রায় জানা যায় বা ইংরেজিতে যেটা বেশি করে পরিচিত সে নামটা কি, দ্য আরাবিয়ান নাইটস। অর্থাৎ ইংরেজিতে এই বইটি অর্থাৎ 1001 Nights এই বইটি ইংরেজি ভার্সনে এটাকে বেশি পরিচিত রয়েছে দ্য আরাবিয়ান নাইটস নামে। ওকে, তারপরে বলছে দ্য ওয়ার্ক ওয়াজ কালেক্টেড। বলছে এই বইটির মধ্যে, এই সংগ্রহীত বইটির মধ্যে যে কাজগুলো আমরা দেখতে পাবো, অর্থাৎ যে প্রোজ, পোয়েট্রি, ভার্স, এগুলো যে আমরা খুঁজে পাবো, সেগুলো কি হয়েছে, ওয়াজ কালেক্টেড সংগ্রহ করা হয়েছিল ওভার মেনি কান্ট্রিজ অনেক দেশ থেকে, বাই ভেরিয়াস অথার্স বিভিন্ন লেখকের দ্বারা, ট্রান্সলেটর অনুবাদকের দ্বারা, অ্যান্ড স্কলার্স এবং পণ্ডিতগণদের দ্বারা। বলছে পৃথিবীর অনেক দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন লেখক, অনুবাদক এবং পণ্ডিতগণ সংগ্রহ করেছে এই কাজগুলো অর্থাৎ এই প্রোজ, পোয়েট্রি, ভার্স এগুলোকে। বলছে অ্যাক্রস ওয়েস্ট, সেন্ট্রাল অ্যান্ড সাউথ, পুরোপুরি ওয়েস্ট মানে পশ্চিম, সেন্ট্রাল মানে মধ্য, এবং সাউথ মানে দক্ষিণ এশিয়া থেকে। অর্থাৎ বলছে পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার সমগ্র অঞ্চল থেকে বিভিন্ন দেশের পণ্ডিতেরা, অনুবাদকেরা এবং লেখকেরা তারা এই বইয়ের মধ্যে থাকা কাজগুলোকে তারা কি সংগ্রহ করেছে। অ্যান্ড নর্থ আফ্রিকা, এবং উত্তর আফ্রিকাও বটে। বলছে দ্য ওয়ার্ক অর্থাৎ বেশিরভাগ, অফ দ্য টেক্সট অর্থাৎ ওই বইয়ের মধ্যে যে টেক্সটটা রয়েছে তার বেশিরভাগ ইজ ইন প্রোজ অর্থাৎ গদ্য আকারে রয়েছে। অর্থাৎ এই যে 1001 Night বা
দ্য আরাবিয়ান নাইটস এই গল্পের মধ্যে বেশিরভাগ লেখা কিন্তু প্রোস আকারে, গদ্য আকারে রয়েছে। বলছে অলদো যদিও ভার্স অর্থাৎ শ্লোকগুলো ইজ অকেশনালি ইউজড অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা হতো, ফর সংস গানের জন্য অ্যান্ড এবং রিডলস ধাঁধার কাজে, অর্থাৎ কোনো কিছু ধাঁধা বা গানের ক্ষেত্রে ভার্স বা শ্লোকগুলোকে ব্যবহার করা হতো, অ্যান্ড এবং টু এক্সপ্রেস ব্যক্ত করতে সিরিয়াস ইমোশন অর্থাৎ গুরুতর যে অনুভূতি বা আবেগকে ব্যক্ত করার জন্য এই ভার্স বা শ্লোকগুলোকে ব্যবহার করা হতো। তারপর বলছে সাম অফ দ্য স্টোরিজ এই গল্পগুলোর মধ্যে কিছু গল্প কমনলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য আরাবিয়ান নাইটস এই গল্পের মধ্যে কিছু গল্প দ্য আরাবিয়ান নাইটসদের সঙ্গে যুক্ত ছিল। ইন পার্টিকুলার বিশেষ করে আলাদিনস ওয়ান্ডারফুল ল্যাম্প, আলিবাবা অ্যান্ড দ্য 40 থিভস and the 7 voyages of Sinbad the Sailor were not part of the Arabian Nights in its original Arabic version। বলছে এই যে বইয়ের নামগুলো বলেছে আলিবাবা অ্যান্ড দ্য 40 থিভস, আলাদিনস ওয়ান্ডারফুল ল্যাম্প, এই যে বইগুলো তোমাদের বলা আছে এগুলো কিন্তু এবং দ্য 7 সি ভয়েজেস অফ সিনবাদ দ্য সেইলর, আচ্ছা এই যে বইগুলো তোমাদের সামনে দেওয়া রয়েছে ওয়ার নট পার্ট এগুলো কিন্তু অংশ ছিল না অফ দ্য আরাবিয়ান নাইটস আরাবিয়ান যে সংকলনটি এদের এদের অংশ কিন্তু ছিল না এরা। এই যে তিনটা এখানে বইয়ের নাম বলা হলো এগুলো কিন্তু 1001 নাইটস এই যে বইটি এর মধ্যে কিন্তু ইনক্লুড ছিল না। কি হয়েছে দিস স্টোরিজ এই গল্পগুলো ওয়ার অ্যাডেড যুক্ত করা হয়েছে টু দ্য কালেকশন অফ বাই অ্যান্টনি গার্ল্যান্ড অ্যান্ড আদার ইউরোপিয়ান ট্রান্সলেটরস। এই যে গল্পগুলো কোন গল্পগুলো আলাদিনস ওয়ান্ডারফুল ল্যাম্প, Alibaba and 40 Thieves and the 7 Voyages of Sinbad the Sailor were not part of Arabian Nights সেগুলো আরাবিয়ান নাইটের এই বইটার অন্তর্গত ছিল না। কি করেছে এগুলো দি স্টোরিজ ওয়ার অ্যাডেড টু দ্য কালেকশন এই বইটির মধ্যে এই গল্পগুলোকে যুক্ত করা হয়েছে বাই অ্যান্টনি গ্যালেন্ট অ্যান্ড আদার ইউরোপিয়ান ট্রান্সলেটর। বলছে অ্যান্টনি গ্যালেন্ট এবং অন্যান্য ইউরোপিয়ান যে অনুবাদক রয়েছে ওদের দ্বারা এই গল্পগুলোকে এই যে তিনটা গল্পের নাম দেওয়া আছে এই গল্পগুলোকে দ্য আরাবিয়ান নাইটস এই বইটির মধ্যে ইনক্লুড করা হয়েছে। এবার কোশ্চেনগুলো কি বলেছে দেখো, বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখন উপরে যে আমরা এখন প্যাসেজটা পড়লাম টেক্সটটা পড়লাম এখান থেকে তথ্য নিয়ে অ্যান্সারগুলো করতে বলা হয়েছে। প্রথমে কি রয়েছে দ্য আরাবিয়ান নাইটস ইজ এ কালেকশন অফ, এর উত্তরটা কি দাঁড়াবে দ্য মিডল ইস্টার্ন ফোক টেলস। তাহলে এখান থেকে এতটা এই অংশটা তোমরা এখানে তুলে দেবে। ওকে, এটাই দাঁড়াচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আমি এটা ব্রাউন কালার করে দিয়েছি, তোমরা আবার খাতাতে লাল কালার দিয়ে করবে না, কারণ এটা তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি
কালারটা চেঞ্জ করে দিলাম। ওকে, তাহলে অ্যান্সারটা দাঁড়ালো দ্য আরাবিয়ান নাইটস ইজ এ কালেকশন অফ দ্য মিডল ইস্টার্ন ফোক টেলস। ওকে, সুন্দর করে দেখে দেখে অ্যান্সারগুলো করে নাও যাতে স্পেলিং গুলো না ভুল হয় তোমাদের। আচ্ছা, নেক্সট রয়েছে ইন দ্য টেক্সট ভার্স ইজ ইউজড ফর। তাহলে এই গল্পটা আমরা পড়ে কি দেখতে পেয়েছি, ভার্স গুলো কোথায় ইউজ করা হচ্ছে? আমরা দেখতে পাচ্ছ যে ভার্স কোথায় গেছে। ভার্স ইজ occasionally used for songs, riddles and to express serious emotions। তাহলে এটাই হবে অ্যান্সার। তাহলে উত্তরটা আমাদের দাঁড়াবে তাহলে আমাদের উত্তরটা কি দাঁড়াচ্ছে? ইন দ্য টেক্সট ভার্স ইজ ইউজড ফর সংস অ্যান্ড রিডলস অ্যান্ড টু এক্সপ্রেস সিরিয়াস ইমোশন। ওকে, তোমরা দেখতেই পাচ্ছ এই লাইনটা তোমাদের দেখালাম যে ভার্স যে রয়েছে এগুলো কি কি কাজে ব্যবহার করা হয়, কোন কোন বিষয়ের উপরে ব্যবহার করা হয়। নেক্সট কি রয়েছে? ওয়ান অফ দ্য ফেমাস ট্রান্সলেটর অফ দ্য আরাবিয়ান নাইটস ইজ। তাহলে আরাবিয়ান নাইটস এর যে ট্রান্সলেটররা ছিলেন তাদের মধ্যে একজন কি, নাম কি ছিল এটা? অ্যান্টনি গাল্যান্ড। ওকে, তাহলে এটা আমরা লিখে দিলাম। তাহলে উত্তরটা দাঁড়ালো অ্যান্টনি গাল্যান্ড। ওকে, তাহলে তিনটা উত্তর তোমরা পেয়ে গেছো। দ্য আরাবিয়ান নাইটস ইজ এ কালেকশন অফ দ্য মিডল ওয়েস্টার্ন ফোক টেলস। In the text, verse is used for songs and riddles and to express serious emotion. One of the famous translator of the Arabian Nights is Anthony Gallant. ওকে, তোরা সুন্দর করে দেখে নির্ভুলভাবে অ্যান্সারগুলো করবি। নেক্সট রয়েছে অ্যান্সার অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের কোশ্চেনগুলোর উত্তর দিতে বলছে, এগুলো কিন্তু 2 নম্বর করে রয়েছে। প্রথমে কোশ্চেন কি রয়েছে যে হোয়েন ওয়াজ দ্য আরাবিয়ান নাইটস কম্পোজড, অর্থাৎ কখন আরাবিয়ান নাইটস এটা লেখা হয়েছিল। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ এটা লেখা হয়েছিল ডিউরিং দ্য ইসলামিক গোল্ডেন এজ। ডিউরিং দ্য ইসলামিক গোল্ডেন এজ এই সময়টাতে লেখা হয়েছিল। তাহলে অ্যান্সারটা দাঁড়াবে আমাদের কি? অ্যান্সারটা দাঁড়াচ্ছে দ্য আরাবিয়ান নাইটস the the Arabian Nights. The Arabian Nights, তারপরে ওয়াচ composed during the Islamic age। তাহলে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? দ্য আরাবিয়ান নাইটস ওয়াজ কম্পোজ ডিউরিং দ্য ইসলামিক গোল্ডেন এজ।
তারপর কি রয়েছে, ইন হুইচ ল্যাঙ্গুয়েজ, ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ ইট অরিজিনালি রিটিন, অর্থাৎ অরিজিনাল যে ভার্সনটা রয়েছে সেটা কোন ভাষায় ছিল, আরাবিক। তাহলে অ্যান্সারটা দাঁড়াচ্ছে ইট অরিজিনালি, ইট 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 it was it originally it was originally written it originally written in Arabic. Arabic language. তাহলে it was originally written in Arabic language. Next কি রয়েছে, how did the English translation of the Arabian Nights differ from the original version? তাহলে কিভাবে এই যে আরাবিয়ান নাইটসটি, এই যে বইটি, যে অরিজিনাল যে ভার্সন রয়েছে সেখান থেকে আলাদা হয়েছে কি করে, কোন বিষয়টা অরিজিনাল কপি থেকে আলাদা করেছে? তাহলে আমরা বলতে পারি দা, এটা আমরা তুলে নিই, the Arabian Nights differed from the original version because later some stories are added by তাহলে আমরা জানি পরবর্তী সময়ে যে কয়েকটি বই এখানে অ্যাড করা হয়েছে কার দ্বারা, বাই অ্যান্টনি গালেন্ট অ্যান্ড সাম ইউরোপিয়ান ট্রান্সলেটর্স। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। কি হবে, দ্য আরাবিয়ান নাইটস ডিফার্ড ফ্রম দ্য অরিজিনাল ভার্সন because later some stories were added by Anthony Gallant and some European translators. কারণ আমরা আগেই দেখেছি প্রশ্নটা পড়ার সময় কি এখানে দেওয়া রয়েছে যে particularly Aladdin's Wonderful Lamp, Alibaba and 40 Thieves, Seven Voyages of Sinbad the Sailor, এই
বইগুলো কিন্তু পরবর্তীকালে অ্যাড করা হয়েছে, এগুলো কিন্তু অরিজিনাল ভার্সানে ছিল না। তো অ্যান্সারটা এটাই দাঁড়াবে। নেক্সট চলে আসছে, তাহলে তোমরা তিনটা অ্যান্সার সুন্দর করে দেখতে পেয়েছো, যেহেতু 2 নম্বর করে রয়েছে। তাই এখানে যদি তোমরা লেটার সাম স্টোরিজ ওয়ার অ্যাডেড এই পর্যন্ত যদি রেখে দাও তাও কিন্তু চলবে। তাহলে এই অংশটা দেওয়া রয়েছে, তার জন্য দিয়ে দিলাম, কারণ যেহেতু 2 নম্বরের কোশ্চেন, তাই অ্যান্সারটা একটু বড় হলেও কোনো অসুবিধা নেই। ওকে, নেক্সট বলছে অ্যাক্টিভিটি 2-তে আইডেন্টিফাই, চিহ্নিত করো দ্য অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, অর্থাৎ আমরা যে 5 ধরনের বাক্য শিখেছি, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, ইন্টারোগেটিভ, এই বাক্যগুলো এই নিচের কোন বাক্যটার সঙ্গে ম্যাচ করছে, অর্থাৎ নিচের যে বাক্যগুলো দেওয়া রয়েছে এগুলো কোনটা অ্যাসার্টিভ, কোনটা ইম্পারেটিভ, কোনটা অপটেটিভ, কোনটা এক্সক্লেমেটরি, কোনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদেরকে খুঁজে বের করতে হবে। চলো শুরু করি। প্রথমে দেওয়া আছে হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। হুররে, হুররে মানে আবেগ বোঝাচ্ছে, আর এখানে এই চিহ্নটা থাকলে তোমরা জানো আবেগসূচক চিহ্ন থাকলেই বাক্যটি হয়ে যায় এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আমরা এটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স হিসেবে ইন্ডিকেট করলাম। ওকে, এক্সক্লেমেটরি এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, আমি একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এক্সক্লেমেটরি সেন্টেন্স। তারপরে রয়েছে হোয়াট ইজ ইউর নেম, শেষে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, তাহলে কোনো বাধা নেই আমাদের এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখতে, কারণ শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকলে আমরা জানি বাক্যটি ইন্টারোগেটিভ সেন্টেন্স বা বাংলাতে যদি বলি প্রশ্নবোধক বাক্য হয়, তাহলে আমরা প্রশ্নবোধক বাক্যে করে দিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে রয়েছে নীরজ চোপড়া ওন গোল্ড মেডেল ইন দ্য টোকিও অলিম্পিক্স। এবারে রয়েছে, দেখো তোমরা এই বাক্যটি প্রথমে সাবজেক্ট দিয়ে শুরু রয়েছে এবং শেষে ফুল স্টপ রয়েছে, তাহলে এই ধরনের বাক্য আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এটা হয়ে যাবে অ্যাসার্টিভ ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর আদেশ করা হচ্ছে, আদেশ করা যখন বোঝাবে তখন আমরা বাক্যটিকে ইম্পারেটিভ সেন্টেন্স দেব। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স, ওপেন দ্য ডোর, ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক, তাহলে এটা আমরা জানি অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ তাহলে যখন মনের ইচ্ছা প্রকাশ করবে বা বোঝাবে যে বাক্য দ্বারা, সেই বাক্য অপটেটিভ সেন্টেন্স হয় আমরা জানি। তো তাই এটা বলা হচ্ছে ভগবান তোমার মঙ্গল করুক, তাহলে এটা মনের ইচ্ছাটা আমি প্রকাশ করছি, তাই এটা হয়ে গেল অপটেটিভ সেন্টেন্স। তাহলে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ
exclamatory sentence. What is your name? Interrogative sentence. Neeraj Chopra won gold medal in the Tokyo Olympics. Assertive sentence. Open the door. Imperative sentence. May God bless you. Optative sentence. Activity 3 তে কি রয়েছে? Add prefixes to the words given below and make opposite. বলছে এই যে নিচে শব্দগুলো দেওয়া রয়েছে এগুলোর শুরুতে প্রিফিক্স যোগ করে এগুলো বিপরীত শব্দ তৈরি করতে বলছে। তাহলে তাহলে রেসপেক্ট রয়েছে, রেসপেক্ট মানে সম্মান করা, এর অপোজিট হচ্ছে যদি প্রিফিক্স যোগ করে অপোজিট করি তাহলে হয়ে যাবে ডিসরেসপেক্ট। ওটা হয়ে যাবে ওকে, রেসপেক্ট থেকে আমরা ডিসরেসপেক্ট করব। আচ্ছা, আমি এদের একটু একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে বিষয়টা সুবিধা হয়। তারপরে কমফোর্টেবল, কমফোর্টেবল থেকে আমরা করতে পারি আনকমফোর্টেবল। তাহলে কমফোর্টেবল থেকে আমরা করতে পারি আনকমফোর্টেবল। তারপরে হচ্ছে ফরচুন, ফরচুন থেকে আমরা করতে পারি আনফরচুন। আনফরচুন। তারপর রয়েছে ম্যাচিওর থেকে কি করতে পারি? ইমম্যাচিওর। আই এম এম এ টি ইউ আর ই, ইমম্যাচিওর। নেক্সট রয়েছে লিটারেট, লিটারেট থেকে আমরা প্রিফিক্স যোগ করতে পারি ইলিটারেট। আই এল এল আই টি ই আর এ টি, ইলিটারেট। ওকে, তাহলে আমার অ্যান্সার গুলো কি হলো? রেসপেক্ট থেকে ডিসরেসপেক্ট, কমফোর্টেবল থেকে আনকমফোর্টেবল, ফরচুন থেকে আনফরচুন, ম্যাচিওর থেকে ইমম্যাচিওর, লিটারেট থেকে ইলিটারেট। ওকে, তাহলে অ্যান্সারগুলো তোমরা দেখে নাও এবং স্পেলিং তোমরা ভুল করবে না যখন তোমরা অ্যান্সার পেপারে লিখবে, স্পেলিংগুলো যেন ভুল না হয় দেখে লিখবে। আচ্ছা, অ্যাক্টিভিটি 4 এ কি রয়েছে দেখতে পাচ্ছ তোমরা? অ্যাক্টিভিটি 4 এ রয়েছে ডেভেলপ দ্য ফলোয়িং আউটলাইন ইনটু এ স্টোরি। আচ্ছা, এখানে যে আউটলাইনগুলো দেওয়া রয়েছে এগুলো দিয়ে একটা স্টোরি ডেভেলপ করতে বলছে, একটা স্টোরি লিখতে বলছে। অ্যাড এ সুটেবল টাইটেল অ্যান্ড এ মোরাল টু ইউর স্টোরি। যে তোমরা এই যে পয়েন্টগুলো ব্যবহার করে গল্পটা লিখবে, সেই গল্পটার একটা টাইটেল অর্থাৎ শিরোনাম থাকবে এবং মোরাল থাকবে। ওকে, তাহলে আউটলাইন্স গুলো কি দেওয়া আছে দেখে নিই। বলছে স্ট্যাক, স্ট্যাক মানে আমরা জানি পুরুষ হরিণদের স্ট্যাক বলা হয়। তাহলে স্ট্যাক ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার, একটা পুরুষ হরিণ জলপান করছিল। স দ্য ইমেজ অফ হিজ হর্নস, সেই জলের মধ্যে তার যে সিং রয়েছে তার প্রতিচ্ছবি সে দেখতে পেল। অ্যাডমায়ার্ড দেম, সেগুলো দেখে সে খুবই প্রশংসা করলো, অর্থাৎ তার সেই সিংগুলোর প্রশংসা করলো সে। ডিসলাইকড, ডিসলাইকড স্লেন্ডার লেগস, অর্থাৎ তার যে সরু পাগুলো রয়েছে সেগুলোকে সে অপছন্দ করলো। তারপরে পয়েন্ট রয়েছে চেস্ট বাই এ প্যাক অফ উলফস, বলছে একদল নেকড়ে তাকে ধাওয়া করছিল। হর্ন স্কট ইন থিক বুশ, বলছে ওই যে সিংগুলো, যে সিংগুলোকে সে অ্যাডমায়ার করছিল, প্রশংসা করছিল, আর পাগুলোকে যে নিন্দা করছিল, খারাপ বলে বলছিল, সেই সুন্দর সিংগুলো কি করলো? একটা ঘন ঝোপের মধ্যে আটকে গেল। ল্যামেন্টেড, সে কাঁদতে শুরু করলো। তাহলে এই হচ্ছে আউট পয়েন্টস। এই আউট পয়েন্টস গুলোকে ব্যবহার করে আমাদের একটা স্টোরি লিখতে হবে। তো চলো আমরা স্টোরিটি দেখে নিই।
স্ট্যাগ অ্যান্ড অ্যান্টেলার্স, অর্থাৎ স্ট্যাগ মানে তোমরা জেনেছ পুরুষ হরিণ, এবং অ্যান্টেলার্স মিন্স তার যে সিং। এটা টাইটেল দিয়েছি, তোমরা এই টাইটেলটি ক্যাপিটাল অক্ষরে লিখবে আর পারলে নিচে আন্ডারলাইন করে দেবে। বন্ধুরা তোমরা গল্পটি পড়লে বুঝতে পারবে, খুব সরল ভাবে গল্পটি লেখা হয়েছে যাতে তোমরা সহজেই বুঝতে পেরে যাও। শুরু করি। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার লিভড এ স্ট্যাগ ইন এ ফরেস্ট, জঙ্গলে একটি পুরুষ হরিণ বাস করত। ওয়ান ডে, একদিন, হি বিকেম ভেরি থ্রাস্টি, সে খুবই তৃষ্ণার্ত হয়ে পড়েছিল। বিকজ অফ দ্য হিট ইন সামার, অর্থাৎ গ্রীষ্মের গরমের কারণে সে খুবই তৃষ্ণার্ত হয়ে পড়েছিল। সো তাই, হি কেম টু এ নিয়ার বাই রিভার, তাই সে কাছাকাছি একটা নদীর কাছে এলো। টু ড্রিঙ্ক, পান করতে, সাম ওয়াটার, জল। হোয়াইল হি ওয়াজ ড্রিঙ্কিং, যখন সে জলপান করছিল, হি স হিজ শ্যাডো, সে তার প্রতিচ্ছবিটা দেখতে পেল। রিফ্লেক্টেড, যেটা প্রতিফলিত হচ্ছিল, রিফ্লেক্টেড মানে প্রতিফলিত হওয়া। ইন দ্য ক্লিন ওয়াটার, স্বচ্ছ জলে তার প্রতিচ্ছবিটা রিফ্লেক্টেড হয়েছিল, প্রতিফলিত হচ্ছিল। হি অ্যাডমায়ার্ড অফ হিজ বিউটিফুল হর্নস, সে ওই প্রতিচ্ছবিটি দেখতে পেয়ে এবং তার মাথার যে সুন্দর সিংগুলো রয়েছে সেগুলো দেখে সে খুবই খুশি হয়েছিল এবং নিজের সিংয়ের প্রশংসা করছিল। বাট কিন্তু, হি ফিল্ড অ্যাসেম্ড, সে লজ্জিত অনুভব করছিল। অফ হিজ স্লেন্ডার লেগস, অর্থাৎ তার সরু পাগুলো দেখে সে নিজের প্রতি খুব লজ্জা অনুভব করছিল। হি ডিডন্ট লাইক হিজ স্লেন্ডার লেগস, তাহলে গেল হি ডিডন্ট লাইক হিজ স্লেন্ডার লেগস, সে তার ওই সরু পাগুলোকে সে পছন্দ করে। ওকে, তারপর বলা হচ্ছে হোয়েন হি ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট অল দিস, যখন সে ওই প্রতিচ্ছবিটা দেখে এই কথাগুলো ভাবছিল, সাডেনলি, হঠাৎ, হি ওয়াজ চেস, তাকে ধাওয়া করা হচ্ছিল, বাই এ প্যাক অফ উলস, এক ঝাঁক নেকড়ে দ্বারা। অর্থাৎ যখন সে ওই জলে তার প্রতিচ্ছবি দেখে ভাবছিল তার সিংগুলো কত সুন্দর, পাগুলো খুব খারাপ দেখতে, এইগুলো যখন সে ভাবছিল তখন একদল নেকড়ে তাকে ধাওয়া করলো। কুইকলি হি ওয়াজ বিং রান বাই হিজ স্লেন্ডার লেগস, তাহলে খুব শীঘ্রই সে দৌড়ে চলে যেতে লাগলো তার ওই সরু পাগুলোর দ্বারা। বাট কিন্তু, হিজ হর্নস, তার সিংগুলো, ওয়ার কট ইন এ বুশ, একটা ঝোপের মধ্যে জড়িয়ে পড়লো। তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই গল্পটি পড়ার পর কি এখন এতক্ষণ পর্যন্ত কি বুঝলে, সে যখন তার প্রতিচ্ছবিকে দেখে তার যে মাথায় সিংগুলো রয়েছে সেগুলোকে অ্যাডমায়ার করছিল, সেগুলোর প্রশংসা করছিল, এবং তার যে সরু পাকগুলোকে সে অপমান করছিল বা পছন্দ করছিল না। যখন বিপদ এসছে তখন কিন্তু ওই সরু পাগুলো তাকে বাঁচানোর চেষ্টা করছিল, সেজন্য সে ওই পায়ের দ্বারা দৌড়ে পালাচ্ছিল। কিন্তু তার যে সুন্দর সিংগুলো সেগুলো কোথায় জড়ে গেল বা কোথায় আটকে গেল, একটা বুশ, ঝোপের মধ্যে। হি ট্রাই টু ফ্রি হিমসেলফ, সে চেষ্টা করলো নিজেকে বাঁচাতে, মুক্ত করতে, অর্থাৎ ওই বুশ থেকে, ওই ঝোপ থেকে নিজেকে ফ্রি করার। বাট কিন্তু, হি ফেল টু ডু দিস, কিন্তু সে সেটা করতে পারলো না। দেন হি বিগেন টু ক্রাই, তারপর সে কাঁদতে শুরু করলো। ফাইনালি হি ওয়াজ কট বাই দ্য উলস, শেষমেশ সে কিন্তু ওই নেকড়েদের দ্বারা ধরা পড়ে গেল। তাহলে বন্ধুরা এই গল্পটি পড়ে কি বুঝলে, যে প্রথমে সে যার যখন প্রতিচ্ছবি দেখে, তখন ওই প্রতিচ্ছবি দেখার পর ওই প্রতিচ্ছবিতে যখন সিংহের ছবিটা দেখতে পায় তখন সে খুব আনন্দ প্রকাশ করছিল, কিন্তু তার পাগুলোকে দেখে সে পছন্দ করছিল না বা ঘৃণা করছিল। কিন্তু বিপদের সময় ওই ঘৃণা করা পাগুলোই তাকে বাঁচানোর চেষ্টা করছিল, আর যাকে সে সুন্দর বলেছিল সেটা কিন্তু তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। এর থেকে আমরা মোরাল কি বলতে পারি, যে অল দ্যাট গ্লিটার্স, সব কিছু যেগুলো চকচক করে, ইজ নট গোল্ড, সোনা নয়, অর্থাৎ চকচকে সব বস্তুই সোনা হয় না। তাহলে আশা করছি বন্ধুরা তোমরা
বুঝতে পেরেছো? তো যদি বুঝতে পারো বা যদি তোমার ভিডিওটি ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ বন্ধুরা।